আসসালামু আলাইকুম। মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে তোমরা বলতে পারো তোমাদের এখন বর্তমানে এসএসসি 21 বেস আমরা যারা আছি তাদের 4th উইকের অ্যাসাইনমেন্ট অলরেডি বোর্ড থেকে দিয়ে দিছে। আর 4th উইকের অ্যাসাইনমেন্টের মধ্যে ফিজিক্সের অ্যাসাইনমেন্টটা আমি সলভ করে দিব। আর এটা হচ্ছে ফিজিক্সের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, 4th উইক, তবে ফিজিক্সের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে গতি এবং কাজ শক্তি ক্ষমতা দেখে দিছে। সো আমরা এটা সলভ করব। তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেকেই আমাকে নাকি খুঁজে পায় না। সো ইফতেখার হোসেন ইমু এই নাম দিয়ে তুমি ফেসবুকে সার্চ মারলে, আমার ইউটিউব চ্যানেল তো এই নামেই আছে, এই নামে ফেসবুকে সার্চ মারলে তুমি আমার ফেসবুক আইডি পেজ পেয়ে যাবে। তবে যোগাযোগের জন্য তোমাকে আমার পেজে মেসেজ দিতে হবে, কারণ আমি পেজটা যোগাযোগের জন্য রাখছি। সো এবার আমরা শুরু করি। আমাদের আজকে কথা না বাড়াই আমরা আমাদের আজকের প্রবলেমটা একটু খুবই ইজি একটা প্রবলেম, এটা আমরা সলভ করা শুরু করি এবং আমি বেটার ওয়েটা বলে দিব। আরও তার সাথে আরেকটু সংযুক্তি, এসএসসি 21 বেস যারা আছে তাদের জন্য এখন আমাদের পক্ষ থেকে ফ্রি ক্লাস চলতেছে অনলাইনে। শুধু মনে করো অ্যাসাইনমেন্ট সলভ করতেছো, বাসায় বসে আসো, এর মধ্যে যদি একটু করে ইন্টারমিডিয়েটের পড়াশোনা অল্প করে আগে নিতে পারো, এটা খুবই বেটার হবে। সো তোমাদের জন্য আমাদের ফ্রি ক্লাস চলতেছে। আর ফ্রি ক্লাসের গ্রুপের নাম হচ্ছে লার্ন উইথ মডুলাস, লার্ন উইথ মডুলাস। এই নামে তুমি যদি ফেসবুকে সার্চ দাও আমাদের গ্রুপ পেয়ে যাবা এবং সেই গ্রুপে আমাদের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো আমরা লাইভে নিয়ে থাকি। সো আমরা দেরি না করে আমরা এদিকে যাই। সো এই প্রবলেমে যা দেওয়া হয়েছে আমরা প্রবলেমটা সুন্দর করে সলভ করব। সো তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বলে দিব আর ডিরেকশন দিয়ে দিব কোন স্টাইলে তুমি লেখাগুলো লিখবা। সো প্রথমে আমাদের প্রশ্নের মধ্যে আমরা যদি আজকের কোয়েশ্চেনটা আমরা দেখি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং তার মধ্যে 4টা কোয়েশ্চেন আছে। সো এই 4টা কোয়েশ্চেন আছে আর একটা উদ্দীপক দেওয়া আছে, এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এটার মধ্যে 2 মার্কস, এটার মধ্যে 2 মার্কস, এটার মধ্যে 4, এটার মধ্যে 2, তাহলে টোটাল কত হলো 10 মার্কস। হ্যাঁ, এই 3 নাম্বারটার মধ্যে 4 মার্কস, এই 3 নাম্বারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু করতে হবে। তো আমরা আসি ধাপে ধাপে সবগুলোই করে দেখাবো। সো প্রথমত আসো, তোমাকে কি বললো 75। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এখানে যতগুলো ডাইমেনশন ইউজ করছে সবগুলো বাংলাতে ইউজ করছে। এটা হচ্ছে 40 মিটার 75 কেজি। তো আমি আমার সুবিধার্থে সবগুলো ইংলিশে ইউজ করবো, তোমরা বাংলা ইংলিশ যে কোনোটা ইউজ করতে পারো। তবে যেহেতু অ্যাসাইনমেন্টে সব জায়গায় বাংলাতে দিছে, তোমরা চাইলে বাংলাটা ইউজ করতে পারো, আমি আমার সুবিধার্থে ইংলিশটা ইউজ করবো। সো আসি, বলা হলো 75 কেজি একটি পাথর 80 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। সো আই হোপ বুঝতে পারতেছি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ভূমি। এই ভূমি থেকে 75 মিটার উপরে যাও, 40 মিটার উপরে যাও। ভূমি থেকে 40 মিটার উপরে এখানে একটা পাথর আছে। এই পাথরটার যে ভর 75 কেজি। হ্যাঁ, অনেকে বলতে পারবে এটা 75 কেজিটা কি বলে নেই, না বললে সমস্যা নেই, একক দেখে কিন্তু বোঝা যায়। সো 75 কেজিটা হচ্ছে তার ভর, তাহলে তার ভর m = হচ্ছে 75 কেজি। এবং এই 75 কেজি ভরের যে বস্তুটা, এই বস্তুটাকে বলা হলো 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। সো এটাকে আমরা ছেড়ে দিলাম হচ্ছে 40 মিটার, অর্থাৎ ভূমি থেকে এই হাইট যেটা, এটা হচ্ছে 40 মিটার। এখন এখানে একটা কথা বললো 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। এই ব্যাপারটার মিনিং হচ্ছে, এটার মিনিং হচ্ছে এই যে বস্তুটা আমি হাতে নিলাম, এখান থেকে জাস্ট ছেড়ে দিলাম, এই বস্তুটা হাতে নিলাম, এখান থেকে ছেড়ে দিলাম। তাহলে দেখো, ছেড়ে দেওয়া মানে কিন্তু যখন আমি বস্তুটাকে ছাড়তেছি তখন কিন্তু তার ব্যাগটা কত, 0। সো তোমাকে ছেড়ে দেওয়ার কথা বলছে, এখান থেকে তুমি জাস্ট ছেড়ে দিবা। ছেড়ে দেওয়া আর নিক্ষেপ করা সেম না। কোনো একটা বস্তুকে আমি জাস্ট ছেড়ে দিলাম, ওই শূন্য অবস্থান, স্থির অবস্থান থেকে ছেড়ে দিলাম। আর যদি আমি তাকে এত ব্যাগে থ্রো করলাম, নিক্ষেপ আর ছেড়ে দেওয়া সেম জিনিস না। নিক্ষেপ বললে একটা ব্যাগে আমরা নিক্ষেপ করলাম, আর ছেড়ে দেওয়া মানে হচ্ছে স্থির অবস্থান থেকে। সো এখানে যদি আমরা আদি বেগ ধরি, u = হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমি উদ্দীপকের যে লাইনটা, সেই উদ্দীপকের লাইনটা থেকে আমি জিনিসটা বুঝলাম। গ্রাউন্ড থেকে 40 মিটার উপরে 75 কেজি ভরের একটা বস্তু আছে, যে বস্তুটার আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে প্রশ্ন করা হলো, সো উদ্দীপকটা যেহেতু আমি এখানে লিখে ফেলছি, এবার হচ্ছে আমরা প্রশ্নের আনসার দিই। ক নম্বর প্রশ্নের আনসার দিই, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? তাহলে 40 মিটার উচ্চতা কোন উচ্চতা, যেখান থেকে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা সলিউশন করি। আমাদের প্রথমে সলিউশনটা হচ্ছে ক। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে বুঝবা আগে, বুঝার পর এবার তুমি তোমার মতো খুব সুন্দর করে লিখতে পারবা। তাহলে আসো, তোমাকে বলা হলো 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। এখন কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা বলে রাখি যে কোনো একটা বস্তুর মধ্যে অনেক ধরনের শক্তি থাকতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ যে শক্তি তার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি।
এই যান্ত্রিক শক্তির দুইটা ক্লাসিফিকেশনস আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে আমাদের যান্ত্রিক শক্তিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এরকম মুক্তভাবে পড়ন্ত বা আমাদের কোনো একটা বস্তু নিক্ষেপ করা এই ধরনের কেসের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা বস্তু মুক্তভাবে চলন্ত অবস্থার ক্ষেত্রে, আবারও বলতেছি মুক্তভাবে চলমান অবস্থার ক্ষেত্রে সব সময় তার মধ্যে দুইটা শক্তি থাকবেই। একটার নাম হচ্ছে তার গতিশক্তি, আরেকটার নাম হচ্ছে তার বিভব শক্তি। আমরা জানি গতিশক্তির ফর্মুলা ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আমরা জানি বিভব শক্তির ফর্মুলা ইফি ইকস্ট হচ্ছে mgh। মনে রাখা জরুরি, এই গতিশক্তি বের করার সময় তুমি যে পয়েন্টে গতিশক্তি বের করবা সেই পয়েন্টের ভ্যাকটা ইউজ হবে। আর বিভব শক্তি বের করার সময় এইচ মান হচ্ছে তুমি যে পয়েন্টে বিভব শক্তি বের করবা ভূমি থেকে তার উচ্চতা, ভূমি থেকে ওই পয়েন্টের উচ্চতা, আর গতিশক্তির ক্ষেত্রে ওই পয়েন্টের ভ্যাগ। এই ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে। এখন এই গতিশক্তি আর বিভব শক্তি এই দুইটাকে একসাথে করলে আমরা পেয়ে যাচ্ছি মোট যান্ত্রিক শক্তি। এই মোট যান্ত্রিক শক্তিটাকে আমরা মোট শক্তি বলি। তাহলে মোট শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি। প্রশ্নের দিকে তাকায় দেখো তোমাকে কি বললো, 40 মিটার উচ্চতায়, সেটা আমরা জানি, উচ্চতায় বস্তুটির মোট শক্তি বের করতে বলছে। তোমাকে বলছে কি মোট শক্তি বের করতে। তাহলে মোট শক্তি বের করতে হলে আমাকে কি কি বের করতে হবে, আমাকে গতিশক্তি বের করতে হবে, আমাকে বিভব শক্তি বের করতে হবে। সো আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমত আসি, তাহলে আমরা 40 মিটার উচ্চতায়, তাহলে তোমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখবা যে 40 মিটার উচ্চতায়, এভাবে লিখবো 40 মিটার উচ্চতা থেকে যেহেতু বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, অতএব 40 মিটার উচ্চতায় বস্তুটির ব্যাগের মান 0। যেহেতু 40 মিটার উচ্চতায় বস্তুটির ব্যাগের মান 0, তাহলে আমরা বলতে পারি বস্তুটির গতিশক্তি ইকে সমান হাফ mv স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু এম এর মান 75, বি এর মান হচ্ছে 0 স্কোয়ার। তাহলে আমরা আনসার পাবো হচ্ছে 0। এখন তুমি যে এখানে ভরের মান বসাইছো, কোত্থেকে বসাইছো? চিত্র থেকে। চিত্র তো তুমি চাইলে আঁকতে পারো, এটা কোনো ব্যাপার না, চিত্র আঁকা না আঁকা ফ্যাক্ট না। কিন্তু তোমাকে এখানে যে ভরের মান বসাবা, ব্যাগের মান বসাবা, এগুলো আগে কি করতে হবে? ধরে দিয়ে লিখতে হবে। কেউ যদি মনে করো তুমি দেওয়া আছে দিয়ে লিখতে পারো, ধরে দিয়েও লিখতে পারো, যেভাবে এক কথায় তোমাকে এগুলো আগে লিখে নিতে হবে। তোমরা করো না ম্যাথ করার সময় এক পাশে লেখো না এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা যা যা দেওয়া আছে সেগুলো লেখো। সিমিলারলি আগে কি কি টার্ম আমরা এখানে ইউজ করবো সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে আমরা কী কী টার্ম ইউজ করতেছি আগে দেখি। তাহলে গতিশক্তি বের করা শেষ। এবার যদি আমরা বিভব শক্তি বের করতে যাই, বিভব শক্তি ইফি ইকস্ট হচ্ছে mgh। এখানে m মান হচ্ছে বস্তুটার ভর 75 কেজি, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে আমাদের কত? ভূমি থেকে উচ্চতা। বিভব শক্তির মান হচ্ছে এইচ এর মান ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে কত উচ্চতায় আছে? 40 মিটার। সো তুমি ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। তাহলে আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমাদের আনসার বের হয় 29,400 জুল। সো এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা কিলো জুল পেয়ে যাব, 29.4 কিলো জুল। অনেকে বলবো কিলো জুলে নেওয়া ম্যান্ডেটরি কিনা। না, তুমি এটা আনসার রাখলেও কারেক্ট, এটা আনসার রাখলেও কারেক্ট। তবে আমার এটা একটু স্মার্ট দেখা যায়, কারণ আমরা কিলো মেগা এই ধরনের টার্মগুলো আনি কেন? একটা জিনিসকে ছোট করে দেখানোর জন্য। যেমন শক্তি জিনিসটা আমাদের সব ম্যাক্সিমাম টাইম দেখা যাবে অনেক জায়গায় শক্তি ক্যালকুলেশনে বড় বড় জিনিস আসে, তখন আমরা কিলো জুল মেগা জুল এই জিনিসগুলো ইউজ করি। সো সেক্ষেত্রে তুমি এটাকে এভাবে লিখলে দেখতে বেটার মনে হবে। সো তুমি এখানে আনসার রাখলে সমস্যা নেই, এখানে আনসার রাখলে সমস্যা নেই, মানে বিভব শক্তির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা সিম্পল, তাহলে যদি তুমি এখানে একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যে ভুলটা করবা সেটা হচ্ছে অনেকে এখানে জুল রাখলা, এখানে তুমি এটাও জুল, এটা কিন্তু জুল, আবার এটা শূন্য হওয়ার কারণে কিলো জুলও নিলে তার মানও শূন্য। তাহলে তুমি যদি যোগ করার সময় জুল যোগ করতে হবে, জুল আর কিলো জুল যোগ করতে পারবা না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো যেহেতু আমি এখানে জুলে রাখছি, তাহলে আমি এক্ষেত্রে এটা জুল রেখে দিই, তাহলে আমাদের গতিশক্তি পাইলাম, বিভব শক্তি পাইলাম। এবার সুতরাং আমরা বলতে পারি সুতরাং মোট শক্তি ই ইকুয়ালস টু গতিশক্তি ই কে প্লাস বিভব শক্তি ই ফি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো গতিশক্তির মান হচ্ছে 0.0 জুল প্লাস বিভব শক্তির মান হচ্ছে 29,400 জুল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 29,400 জুল। এটা কার মান? মোট শক্তির মান। এবার এই মানটাকে তুমি 1000 দ্বারা ভাগ করে এখানে মোট শক্তির মান 29.4 কিলো জুল করে ফেলো, দেখতে সুন্দর দেখা যাবে। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য আনসার। এবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কীভাবে সাজিয়ে লিখবা। যখন তুমি সাজিয়ে লিখবা তখন তোমাকে প্রথমত এই জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি এবার বলতে হবে
বস্তুটিকে যেহেতু আমরা এই অবস্থান থেকে ছেড়ে দিব, অতএব ওই অবস্থানে তার বেগের মান 0, তাহলে ভি ইকুয়ালস টু 0 ধরে নিলাম। দেওয়া আছে বস্তুটির ভর এম ইকুয়ালস টু 75 কেজি। তারপর আর কি ইউজ করছি, ভূমি থেকে বস্তুটির উচ্চতা এইচ ইকুয়ালস টু 40 মিটার। তাহলে দেখো আমি কি ইউজ করছি, এম ইউজ করছি, ভি ইউজ করছি, এইচ ইউজ করছি। আর জি আমরা জানি, জি তো দেওয়া নাই, আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরাসরি এম ইকুয়ালস টু এত লেখা যাবে না, দেওয়া আছে ভর এম ইকুয়ালস টু এত, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ব্যাগ ভি ইকুয়ালস টু এত, হ্যাঁ। তারপর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু এত, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি ওইটা লিখলা, লিখার পর তুমি প্রথমে গতিশক্তি বের করবা, এরপর বিভব শক্তি বের করবা, এরপর মোট শক্তি বের করবা। লিখবা আমরা জানি মোট শক্তির সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখান থেকে আমরা মান বসাবো, মান বসে আনসার পাবো, মোট শক্তি বের করা শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর আনসার শেষ। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? তোমার কাছে মোট শক্তি চাইছে, তুমি মোট শক্তি বের করে ফেলছো। আনসার হচ্ছে 29.4 কিলো জুল। কেউ কিলো জুলে রাখলেও সঠিক, জুলে রাখলেও সঠিক। সো আশা করি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকার কথা না। আমি একটু নোট ডাউন করে রাখি, টোটাল শক্তি ই এর মান আমরা পাইছিলাম হচ্ছে 29.4 কিলো জুল, এটা আমরা পাইছি। আর তোমরা জানোই এখানে একটা 3 নম্বরে গ্রাফ আছে, ওই গ্রাফে যখন এত বড় বড় মান আসবে তখন এগুলো দেখতে কেমন বিদগুলো দেখা যায়, গ্রাফ আঁকাটা একটু আমাদের জন্য অস্বস্তিকর হয়ে যায়। সো এরকম কিলো জুলে দিলে মানগুলো ছোটো ছোটো থাকে, তখন আমাদের গ্রাফ আঁকাটা একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমাদের ক নাম্বার গেল, ক নাম্বারের সলিউশন শেষ। এবার খ নাম্বারে তোমাকে কি বলছে, খ নাম্বারটা আসলে তোমরা সৃজনশীল অনুধাবনমূলক যেরকম করো না, ঠিক ওই টাইপ সিরিজ অনুধাবনমূলক প্রশ্নের মতোই খ নাম্বারটা দিছে। তবে এটা কিন্তু সৃজনশীল না, সৃজনশীলে ক খ গ গ আলাদা করে সুন্দর করে সাজানো থাকে। সো আমাদের এখানে যে জিনিসটা বললো 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি রূপে রয়েছে। তাহলে 40 মিটার উচ্চতায় তার যে শক্তিটা, তার বস্তুটির মোট শক্তির কথা বলছে, বস্তুটির মোট শক্তি কি রূপে রয়েছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, যেহেতু এটা একটা ব্যাখ্যার ক্ষেত্রে আগে তোমাদেরকে আমি বলে দিই, সিম্পল হিসাবে এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিও মানে এখানে কোনো গতিশক্তি নাই। এখানে গতিশক্তি নাই মানে এখানে আছে শুধুমাত্র বিভব শক্তি। তো বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে পাচ্ছি মোট শক্তি। এখন মোট শক্তিটা কার সমান? বিভব শক্তির সমান না। এর মানে অ্যাকচুয়ালি এই মোট শক্তির ভিতর কি আছে? এই মোট শক্তির ভিতর শুধুমাত্র বিভব শক্তি আছে, অর্থাৎ এখানে বিভব শক্তির উপর সঞ্চিত আছে। এখন কেন বিভব শক্তির উপর সঞ্চিত আছে? কোন একটা বস্তুকে ভূমি থেকে আমরা যখন স্থানান্তর করাবো তখন এই বস্তুটা সাধারণত অভিকর্ষ বলের কারণে কি করে নিচের দিকে নামতে চায়, কিন্তু বস্তুটাকে আমি যদি উপরে তুলতে চাই বস্তুর প্রবণতার বিপরীত দিকে, মানে সে যেদিকে গতিশীল হতে চায় তার বিপরীত দিকে বল প্রয়োগ করে কাজ করে তাকে উপরে তুলতে হচ্ছে। তাহলে আমি এই বস্তুটাকে এখান থেকে এখানে তুলতে যে পরিমাণ কাজ করছি সেই কাজটাই তার মধ্যে বিভব শক্তির রূপে কি আছে? সঞ্চিত আছে। এখন আমরা এখানে তোমাকে মোট শক্তি কী রূপে রয়েছে ব্যাখ্যা করতে বলছে, এটা ব্যাখ্যা করবে সুন্দর করে। কীভাবে ব্যাখ্যা করবে? যেমন ফর এক্সাম্পল প্রথমে তুমি দিতে পারো যান্ত্রিক শক্তির ডেফিনেশন দিতে পারো, যান্ত্রিক শক্তি কাকে বলে। এরপর তুমি লিখতে পারো যান্ত্রিক শক্তি 2 প্রকার, গতিশক্তি, বিভব শক্তি। গতিশক্তির ডেফিনেশন লেখো। গতিশক্তির ডেফিনেশন লেখার পর গতিশক্তির ডেফিনেশন লিখে এরপর তুমি সুন্দর করে লিখে দিবা এখানে 40 মিটার উচ্চতায় বস্তুটির যেহেতু ব্যাগের মান 0, অতএব 40 মিটার উচ্চতায় বস্তুটি স্থির থাকার কারণে 40 মিটার উচ্চতায় বস্তুটির মধ্যে কোনো গতিশক্তি নেই। এরপর বিভব শক্তি লিখবো, বিভব শক্তির ডেফিনেশন লিখবো। লেখার পর আমরা বলবো প্রয়োজনে ক্যালকুলেশন করে আবার দেখাই দিবা বিভব শক্তির মান এত। এরপর লিখবো আমরা এখানে এই পরিমাণ বিভব শক্তি সঞ্চিত আছে। এরপর তুমি নিচে আবার দেখা দিতে পারো, একটু আগে তো অলরেডি ক নম্বরে দেখাইছো যে দুইটার যোগফল হচ্ছে মোট শক্তির সমান। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারবো সেটা হচ্ছে অতএব দেখা যাচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মধ্যে কোনো গতিশক্তি নাই। বস্তুটির মধ্যে যে শক্তিটা আছে তার নাম হচ্ছে বিভব শক্তি। এবং বস্তুটাকে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় নেওয়ার জন্য যেই পরিমাণ আমরা কাজ করছিলাম সেই কাজের বিনিময়ে তার মধ্যে এই পরিমাণ শক্তি সঞ্চিত আছে, তার মধ্যে 29.4 কিলোজুল পরিমাণ শক্তি সঞ্চিত আছে। অতএব এখানে 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি বিভব শক্তির রূপে সঞ্চিত আছে।
বিভব শক্তি রূপে আছে। আচ্ছা, এটা গেল আমার 2 নাম্বার চলে গেল। তাহলে আমি 1 আর 2 আমি মুছে ফেলে, একটু আমার জায়গা লাগবে এবার 3 নাম্বারের জন্য। এই 3 নাম্বারটা একটু খুব ভালো করে বুঝতে হবে। আর 3 নাম্বার হচ্ছে এখানে গ্রাফিক্যাল ব্যাপারগুলো তোমাকে যেন তেনভাবে আঁকলে হবে না, গ্রাফিক্যাল ব্যাপারগুলো খুব সুন্দর করে আঁকতে হবে। সো আসো আমি এখানে প্রশ্নটা আগে তোমাদের এখানে পড়ে শুনে আমি তোমাদেরকে বলা হলো, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে, মুক্তভাবে একটা কথা বলছে কিন্তু মুক্তভাবে না পড়লে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারতাম না। কারণ আমরা যে গ্যালিলিও নিউটনের সূত্রগুলো করি, গ্যালিলিওর গতির সূত্রগুলো করি, হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্র, এগুলো কার জন্য? মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য। সো মুক্তভাবে না পড়লে এগুলো আমরা করতে পারবো না। সো আমরা এখান থেকে এই জিনিসটা থেকে বুঝলাম যে গতির যে সূত্রগুলো আছে সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর, তোমাকে বলছো ওইখান থেকে ছেড়ে দিলাম, তার থেকে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করো। কয়টি? দুটি। 2 নম্বর অ্যাসাইনমেন্টে একই গ্রাফে 2টা আঁকতে বলছে, এখানে বলছে 2টি লেখচিত্র, এর মানে 2টা ভিন্ন ভিন্ন আঁকতে হবে। এখন এখানে তোমাকে বলছে দেখো সময় গতিশক্তি আবার সময় বিভব শক্তি লেখচিত্র, তাহলে তোমাকে এখানে লেখচিত্রগুলা ড্র করতে হবে। সময়ের সাথে গতিশক্তি, সময়ের সাথে গতিশক্তির গ্রাফ, তারপর হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির গ্রাফ, এই গ্রাফগুলো তোমাকে ড্র করতে হবে। আমরা মাঝখান দিয়ে একটু ফোকাস করে এই যে চিত্রটা এঁকে নিলাম। এবার একটু খেয়াল করে দেখো, আমরা এমনিতে ভিডিওতে চিত্রটা আঁকতে গেলে একটু টাইম লাগতো, ওই জন্য আমরা এমনিতে বলে ভিডিওটা একটু আটকে তারপর আমরা আঁকলাম। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে এবার হচ্ছে তোমাকে বলা হয়েছে হচ্ছে কি বলছে দেখো, 40 মিটার উচ্চতা থেকে তুমি ছেড়ে দিছ, এরপর প্রতি 10 মিটার অন্তর অন্তর, প্রতি 10 মিটার অন্তর অন্তর কি বের করতে হবে? দেখো তোমাকে বের করতে হবে সময় গতিশক্তি, সময় বিভব শক্তি লেখচিত্র। এর মানেটা হচ্ছে তোমার সময় লাগবে, গতিশক্তি লাগবে, বিভব শক্তি লাগবে। কখন? প্রতি 10 মিটার অন্তর অন্তর। তাহলে এটা পুরোটা কয় মিটার? 40 মিটার। তাহলে আমি এখান থেকে এখানে একটা নিলাম, এরপরে 10 মিটার পরে এখানে, 10 মিটার পরে এখানে, 10 মিটার পরে এখানে, 10 মিটার পরে এখানে। তাহলে দেখো তো এখানে আমার এই যে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 40 মিটার বিন্দু কয়টা পাবো? 5টা। এখানে একটা, 10 মিটার যাওয়ার পর আরেকটা, 10 মিটার যাওয়ার পর আরেকটা, 10 মিটার যাওয়ার পর আরেকটা, 10 মিটার যাওয়ার পর একটা ভূমি, এরপর আর যাওয়ার কোনো চান্স নেই। এখন আসো এখানে আমি এই 5টা বিন্দুকে আমি 1 2 3 4 5 দ্বারা নামকরণ করলাম আমার সুবিধার্থে। এবার আসো আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য কি বের করব? আমাকে যেহেতু লেখচিত্র আঁকতে হবে, তাহলে আমি প্রত্যেকটার জন্য সময় বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। দ্যাটস ইট। তাহলে আমি প্রত্যেকটার জন্য সময়, গতিশক্তি, বিভব শক্তি বের করব। এখন আসো তাহলে আমি একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাই। তাহলে আমরা প্রথমে কোনটা বের করব? আমরা শুরুর বিন্দুটা বের করব, 1 নম্বরের বিন্দু। হ্যাঁ, তাহলে আমি প্রথমে 1 নং বিন্দু, প্রথমে আমি কার জন্য বের করব? 1 নং বিন্দু। এবার তুমি 1 নং বিন্দুর ক্ষেত্রে আমরা কি বের করব? আমরা সময় বের করব, গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব। সো আমার প্রথমে আমরা বিভব শক্তি বের করে ফেলি। তো তোমাদেরকে এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমি এখানে একটা কাজ করছি আমার সুবিধার্থে। এই যে যখন বস্তুটা এই পয়েন্টে আছে, এই পয়েন্টে বস্তুটার 2টা দূরত্ব আছে, একটা হচ্ছে ভূমি থেকে আর একটা হচ্ছে ওই পয়েন্ট থেকে। এখন আমার এই পয়েন্ট থেকে তো এই পয়েন্টের দূরত্ব 0, আর ভূমি থেকে এটা দূরত্ব হচ্ছে 40 মিটার, এটাকে আমরা H1 নামকরণ করছি। 2 নম্বর বিন্দুতে ভূমি থেকে তার উচ্চতা এটা, আর সর্বোচ্চ বিন্দু থেকে সে কতটুকু নামলো? এতটুকু। এটাকে প্রাইম দ্বারা প্রকাশ করছি, এটাকে H2, এটাকে H2 প্রাইম। 3 নম্বর বিন্দুতে নিচ থেকে কতটুকু উপরে? H3, উপর থেকে কতটুকু নিচে? H3 প্রাইম। 4 নম্বর বিন্দুতে নিচ থেকে কতটুকু উপরে? H4, উপর থেকে কতটুকু নিচে H4 প্রাইম। 5 নম্বর বিন্দুতে নিচ থেকে কতটুকু? 0, এটাকে H5 দিলাম, আর উপর থেকে কতটুকু নিচে? H5 প্রাইম। এর মানে আমি নিচ থেকে গ্রাউন্ডের সাপেক্ষে বিন্দুগুলোকে H1 H2 H3 H4 H5 দ্বারা নামকরণ করলাম, আর সর্বোচ্চ বিন্দুর সাপেক্ষে বিন্দুগুলোকে H1 প্রাইম, H2 প্রাইম, H3 প্রাইম, H4 প্রাইম, H5 প্রাইম নামকরণ করলাম। যেহেতু আমি নামকরণ করছি, এগুলো ব্যবহার করব, তাহলে আমাকে কিন্তু মান বসানোর সময় এভাবে
বসাই দিতে হবে। তাহলে ওইভাবে দেখাইতে হবে প্রত্যেকটার জন্য। যেমন আমি প্রথমে 1 নং বিন্দু বের করব, তাহলে 1 নং বিন্দু বের করতে গেলে আমি সিম্পল চিন্তা করে দেখি প্রথমে আমার কি লাগবে। 1 নং বিন্দুর জন্য প্রথমে আমার লাগে বিভব শক্তি। বিভব শক্তি আমরা জানি কি mgh। এইচ কোনটা? 1 নম্বর বিন্দুর ক্ষেত্রে এইচ মান হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা এইচ মান হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে তার উচ্চতা কত h1, তাহলে আমরা পাইলাম হচ্ছে h1। এবার দেখো m এর মান কত 75, g এর মান 9.8, h1 এর মান 40। তাইলে তুমি ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি যেটা পাবা, ক্যালকুলেশন করলে বিভব শক্তি, এর প্রথম বিন্দু তো আমরা একটু আগে বের করছিলাম না, সেটা বেড়েছিল 29,400 জুল, আর কিলো জুলে নিলে 29.4 কিলো জুল। তো তোমরা প্রথমে জুল লিখবা, প্রথমে জুলেরটা লিখবা, এরপর কিলো জুলে নিয়ে যাবা। সো আমি সরাসরি লিখে দিচ্ছি, যেহেতু তোমরা বাসায় ক্যালকুলেশন করবা, মানে আমি বলে দিব আনসারটা কত আসবে। এবার গতিশক্তির ক্ষেত্রে যদি বলি, আমরা জানি গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম এর মান 0, এম এর মান 0, আর এই বিন্দুতে ব্যাগের মান যে 0 সেটা আমরা আগে থেকেই জানি, যেহেতু সর্বোচ্চ বিন্দু, তাহলে সরি এম এর মান 75, এম এর মান 75, ব্যাগের মান যে 0 আমরা আগে থেকে জানি, তাহলে 0 কিলো জুল। এখানে আর মোট শক্তি বের করা লাগবে না, এখানে তোমার লাগবে গতিশক্তি, বিভব শক্তি, সময়। এখন আমি সময় কোত্থেকে পাবো? তো সময় কোত্থেকে পাবো? সিম্পল। সময়ের জন্য এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলে নিই। যখন বস্তু এই পয়েন্টে ছিল, এই পয়েন্টের ব্যাগটাকে আমরা নামকরণ করব B1 দ্বারা, এই পয়েন্টের ব্যাগটাকে নামকরণ করব B2 দ্বারা, 3 নম্বর পয়েন্টের ব্যাগটাকে নামকরণ করব B3 দ্বারা, 4 নম্বর পয়েন্টের ব্যাগটাকে নামকরণ করব B4 দ্বারা, 5 নম্বর পয়েন্টের ব্যাগটাকে নামকরণ করব B5 দ্বারা। তাহলে আমরা এখানে আমরা B1 দিব। ওকে, এবার আসো, এখন আমার কী বের করতে হবে? সময় বের করতে হবে। B1 এর মান কিন্তু অলরেডি আমার তো এটার তো সময় বের করার দরকার নাই, যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট। কি বলো, স্টার্টিং পয়েন্ট না? তাহলে তুমি লিখবে যেহেতু এটা শুরু, এখান থেকে যাত্রা আরম্ভ শুরু হয়, কাউন্টিং মান যখন টাইম কাউন্ট স্টার্ট হয় তখন সময়ের মান কত? 0, তাহলে T1 এর মান হচ্ছে 0। তাহলে ব্যাপারটা খেয়াল করো, বিভব শক্তি বের করলাম, গতিশক্তি বের করলাম, সময় বের করলাম, কার জন্য? 1 নং বিন্দুর জন্য। এখন এগুলো বের করার জন্য কোন কোন ডেটা তুমি ইউজ করছো? তুমি ইউজ করছো এম এর মান, তুমি ইউজ করছো জি এর মান, তুমি ইউজ করছো h1 এর মান, তুমি ইউজ করছো B1 এর মান। হ্যাঁ, এগুলো তোমরা এখানে লিখে রাখবা যে এম এর মান এত, মানে ওই যে আমরা লিখি না ম্যাথে কী কী ডেটা দেওয়া আছে, h1 এর মান কত, জি এর মান কত, B1 এর মান কত, এগুলো আমরা লিখে রাখবো। আর T1 মান হচ্ছে কি, ওই 1 নাম্বার যেখান থেকে যাত্রা আরম্ভ করলো সেখান থেকে প্রয়োজনীয় সময়টা। তাহলে আমার এটা গেল কত নাম্বার? 1 নাম্বার। এবার আসো আমি একটা মুছে ফেলতেছি। 1 নাম্বারটার পর আমরা কোনটা বের করব? এবার আমরা বের করবো হচ্ছে 2 নাম্বার। আমি আর দেওয়া আছে টার্মগুলো লিখবো না। সো এবার আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার বের করা। তাহলে তুমি যদি 2 নং বিন্দু বের করতে চাও, এবার আমি একটু দ্রুত চলে যাই 2 নং বিন্দুতে দ্রুত যাব না, কারণ 2 নং বিন্দুতে একটু কাজ আছে। তাহলে আমরা 2 নং বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি সমান আমরা কি বলতে পারবো? mgh। দেখো এবার হচ্ছে আমাদের কি 2, তাহলে h2। তাহলে আমরা এখান থেকে এক্ষেত্রে বলতে পারি হচ্ছে আমাদের এইচ এর মান হচ্ছে h2। কেন? 2 নাম্বার বিন্দু, এই 2 নাম্বার বিন্দু ভূমি থেকে h2 পরিমাণ উপরে আছে। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি m এর মান হচ্ছে 75, g এর মান 9.8, h2 এর মানটা কত? h2 এর মানটা হচ্ছে 30। কেমনে 30? ওই যে তোমরা এখানে যে দেওয়া আছে লিখবা, সেক্ষেত্রে h2 এর মানটা লিখবা হচ্ছে 40 - 10 = 30। কেন? ওই যে আমাকে বলছে প্রতি 10 মিটার পর, ওই কারণে আমি 10 বিয়োগ করব প্রতিবার, তাহলে আমাদের এটা থাকে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে 30 ক্যালকুলেশন করলে তুমি বিভব শক্তির মান পাবা হচ্ছে 22.05 কিলো জুল। 22.05 কিলো জুল তুমি এটা পাবা। আচ্ছা, এবার হচ্ছে তুমি গতিশক্তি বের করতে হলে ফর্মুলা কি? হাফ এম বি স্কোয়ার না? তো বি স্কোয়ারের মান কি তুমি জানো না? তো বি স্কোয়ারের মান না জানলে তুমি করো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন তুমি কোন পয়েন্টের ব্যাগ বের করবা? 2 নম্বর পয়েন্টের ব্যাগ। এখন 2 নম্বর পয়েন্টের ব্যাগ যদি তুমি বের করতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমার আদিবেগের মান কত? 0। আদিবেগ সবসময় যে 0। এই B1টাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার আদিবেগ, অথবা B1টা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আদিবেগ। অথবা তুমি এখানে ইউ না লিখে B1ও লিখতে পারো, নো প্রবলেম। তুমি এখানে B1ও লিখতে পারো, B1 স্কয়ার, কারণ ওটাই আমার আদিবেগ, প্লাস 2g × h। দেখো একটা জিনিস মাথায় রাখবা, বি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2gh। এই ফর্মুলায় h মানে কি? এই ফর্মুলায় h মান হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, আর বিভব শক্তির ফর্মুলায় h মান হচ্ছে সে কতটুকু উপরে আছে। তাহলে আমি যখন ব্যাগ বের করবো, সে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বরে আসার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করলো? h2
টু প্রাইম পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমাদের 2GH2 প্রাইম পরিমাণ। তাহলে আমরা এখান থেকে এটার মান 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু H2 প্রাইমের মান হচ্ছে 10। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার B1 স্কোয়ারের মান আসবে হচ্ছে 196। আই হোপ তোমাদের এটা আসবে 196। তো B2 এর মান যদি 196 আসে তাহলে আমাদের B2 স্কোয়ারের মান এত, তাহলে B2 এর মান কত, √196 সমান আমরা পাবো হচ্ছে 14। তাহলে এবার গতিশক্তি বের করে ফেলা যায় না, ইকে সমান হাফ mb স্কোয়ার। তাহলে এবার হচ্ছে বি কোনটা বুঝবে, যে পয়েন্টের গতিশক্তি সেই পয়েন্টের ব্যাগ, এই যে পয়েন্টের গতিশক্তি B2, তাহলে আমরা এতে বলতে পারবো হাফ ইন্টু এম এর মান হচ্ছে কত, এম এর মান হচ্ছে আমাদের 75। তো তুমি 14 স্কোয়ারও লিখতে পারো, ডাইরেক্ট সরাসরি 196 লিখতে পারো, তোমার ইচ্ছা। 14 স্কোয়ার ক্যালকুলেশন করলে তুমি গতিশক্তিটা পাবা, যেটা পাবা হ্যাঁ সেটা হচ্ছে 7.35 কিলোজুল। 7.35 কিলোজুল। আমি বারবার বলতেছি তুমি কিন্তু সরাসরি কিলোজুল লিখবা না, তুমি এসআই ইউনিটে করতেছো, আগে জুল লিখবা এরপর কিলোজুলে কনভার্ট করবা। তাহলে দেখো বিভব শক্তি শেষ, গতিশক্তি শেষ, বাকি আছে কি সময়। কিভাবে সময় বের করব, সিম্পল, আগের মতো V = U + AT। আমাদের এই যে সিম্পল, এখানে ব্যাগের মান আমি জানি, এখন B2 এর মান আমি জানি, আমাকে সময়টা বের করতে হবে। তাহলে আমি এখান থেকে এখানে আসতে যে সময়টা, এই সময়টাকে আমরা T2 নামকরণ করলাম। তাহলে আমরা বলতে পারি B2 = হচ্ছে, এদিকে লিখি B2 = B সমান U + AT, তাই না, U + GT। তাহলে আমাদের B2 বের করব। আদিবেগটাকে আমরা B1 নামকরণ করছি, G এর মান G, আর সময়টা কত, সময়টা T2। এখন এটার মান তো 0, তাহলে B2 = হচ্ছে GT2। এখান থেকে T2 এর মান কত পাবো, B2/G। B2 এর মান কত, 14 9.8। সময়টা পেয়ে যাব হচ্ছে আমরা, সময়টা আমাদের আসবে হচ্ছে 1.43 সেকেন্ড। এর মানে বুঝতেই পারতেছ 1.43 সেকেন্ড পর, অর্থাৎ এখান থেকে সে 10 মিটার অতিক্রম করার পর 1.43 সেকেন্ড লাগবে অতিক্রম করতে। আর যখন সে অতিক্রম করবে ওই পয়েন্টে বিভব শক্তির মান হচ্ছে এত, গতিশক্তির মান হচ্ছে এত। আই হোপ আমি এটা তোমাদের ক্লিয়ার করতে পারছি। সিমিলারলি আমার দেখো এটা 10 করে কমবে, তাহলে H2 এর মান এখানে ছিল কত, 10, এটা হবে 20, এটা 30, এটা 40। H1 এর মান এটা কত, 40, H2 এর মান 30, H3 এর মান 20, H4 এর মান 10, H5 এর মান 0। এভাবে তুমি ক্যালকুলেশন করে প্রত্যেকটা বের করতে পারবা না, আশা করি আমি বের করতে পারবো। কীভাবে বের করবো, প্রত্যেকটা ক্ষেত্রে। এই যেমন তুমি কোনটা বের করবা, 3 নাম্বারের ক্ষেত্রে এই যে H2 এর জায়গায় H3 হয়ে যাবে। তুমি ব্যাক বের করবা, B3 এর ক্ষেত্রে এটা H3 প্রাইম হয়ে যাবে, হ্যাঁ, তুমি এখানে B3 স্কোয়ার হয়ে যাবে। এভাবে করে করে তোমরা ইনশাল্লাহ সবগুলো বের করবা। আমি আশা করতে তোমরা পারবা, তোমরা নিজেরা এগুলো করবা। এবং করার পর আনসার কত আসবে সেটা একটা ব্যাপার, যে ভাই আমরা করছি আমাদেরটা হয়েছে কিনা, আসো তোমাদেরকে দেখাই। তো করার পর তুমি যে ডাটাগুলো পাবা সেই ডাটাগুলো আমি এটা মুছে ফেলতেছি। করার পর তুমি যে ডাটাগুলো পাবা সেই ডাটাগুলো আমি দেখাচ্ছি। করার পর তুমি যে ডাটাগুলো পাবা, যখন টাইম 0, যখন টাইম T = 0, আমি এখানে একটু প্লট করে ফেলি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু বক্স করে রাখি। তোমরা কীভাবে লিখবা আমি বলে দিচ্ছি। ইকে রাখলাম, ইপি রাখলাম। তো সময়গুলো তোমরা কত পাবা আমি বলি। প্রথমত হচ্ছে 0, এরপর পাবা হচ্ছে 1.43, এরপর 1.43 পাবা, এরপরের সময়টা পাবা হচ্ছে 2.02, এরপরের সময় যেটা পাবা সেটা হচ্ছে 2.47, এরপরে যে সময়টা পাবা সেটা হচ্ছে 2.86, এরপরে তার পাবা না, 5টাই পাবা। তো এক্ষেত্রে তোমার গতিশক্তি বিভব শক্তি কত আমি বলি যে প্রথম ক্ষেত্রে তুমি বিভব শক্তি পাবা 29, গতিশক্তি পাবা 0, বিভব শক্তি 29.4 না, এগুলো কিন্তু কিলোজুল, সবগুলো কিলোজুল। আমরা এখানে লিখে দিই কিলোজুল, এখানে সময়টা হচ্ছে সেকেন্ডে। তারপর হচ্ছে তুমি এর পরের পয়েন্টে গেলে 7.35, এটা পাবা হচ্ছে 7.35, আর ওইটা পাবা হচ্ছে 22.05। এর পরের পয়েন্টে গেলে তুমি পাবা হচ্ছে 14.7, এটাও 14.7 পাবা, এটাও 14.7 পাবা। এর পরের পয়েন্টে গেলে তুমি পাবা হচ্ছে, এটা 22.05, এটা পাবা 7.35। এর পরের পয়েন্টে গেলে তুমি পাবা 29.4, এটা পাবা 0।
এগুলো হচ্ছে তুমি পাবা। আচ্ছা, অর্থাৎ তুমি ক্যালকুলেশন করে দেখবা যে তোমার এই যে 5টা বিন্দুতে এগুলো আসছে কি না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আচ্ছা, করার পর এবার গ্রাফ, এই গ্রাফের ব্যাপারটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। সো এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে সাধারণত যদি গ্রাফ বলা হয়, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যদি তোমাকে বলা হয় সময়, এই যে মনে করো এরকম দূরত্ব বনাম সময়, দূরত্ব ভার্সেস সময় বা দূরত্ব বনাম সময়, তখন এটা হয় ওয়াই ভার্সেস এক্স, মানে হচ্ছে এটা ওয়াই অক্ষে, এটা এক্স অক্ষে। তো তোমার এখানে প্রথম কথা কোনটা বনাম কোনটা সেটা বলে নাই, জাস্ট তোমাকে বলছে সময় গতিশক্তি, সময় বিভব শক্তি। তো যেহেতু সময় গতিশক্তি বলছে, সময় বিভব শক্তি বলছে, তো এক্ষেত্রে সাধারণত অনেকে মনে করতে পারে আমরা সময়টাকে ওয়াই অক্ষে রাখবো। তো আসলে সময়টাকে ওয়াই অক্ষে রাখাটা খুব একটা আমাদের ভালো না আর কি। সময়টাকে আমরা ওয়াই অক্ষে রাখাটা খুব একটা ভালো না, কারণ আমাদের স্বাধীন চলক আর অধীন চলক বলে একটা কথা আছে। স্বাধীন চলক মানে হচ্ছে যেটা স্বাধীনভাবে চলে, আর অধীন চলক হচ্ছে যেটা স্বাধীনের উপর ডিপেন্ডেন্ট। তো সাধারণত এক্স অক্ষে আমরা স্বাধীন রাখি, ওয়াই অক্ষে অধীন রাখি, সেই হিসেবে আমরা এটা বলতে পারি। সরি, আচ্ছা আমার কারেন্টে চলে গেছিলো, তাও আমি ভিডিও করে ফেলি। সো দেখো, তাহলে আমাদের স্বাধীন আর অধীনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি, তো যেটা আমরা এক্স অক্ষ বরাবর সেটাকে আমরা স্বাধীন হিসেবে রাখি, যেটা ওয়াই অক্ষ বরাবর সেটাকে আমরা অধীন হিসেবে রাখি। তো আমাদের এই ক্ষেত্রে আমরা সময়টাকে এক্স অক্ষ বরাবর, গতিশক্তি বা বিভব শক্তিকে ওয়াই অক্ষ বরাবর আমরা রাখতে পারি। সো তুমি প্রথমে কার গ্রাফ আঁকবা? ফার্স্ট অফ অল আমি আঁকবো হচ্ছে প্রথমে তোমাকে যেটা বলছে তুমি একটা একটা করে আঁকো। প্রথমে তুমি মনে করো বিভব শক্তিটা আঁকবা, হ্যাঁ, সময় বনাম গতিশক্তি আঁকবা, সময় বনাম বিভব শক্তি, যেটা আগে পরে আমি দুইটাই তোমাদেরকে এঁকে দিচ্ছি, মানে শেপটা কেমন হবে সেটা বলতেছি। অনেকে আবার স্ট্রেট লাইন এঁকে দিবা, তার জন্য আমি এটা বলা যে এদিকে সময় রাখলাম, আর এদিকে মনে করো গতিশক্তি রাখলাম, আর এদিকে সময় রাখলাম, এদিকে আমরা বিভব শক্তি রাখলাম। এখন একটু মনোযোগ দিয়ে তুমি খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যদি গতিশক্তির ক্ষেত্রে চিন্তা করো, তুমি এক্স অক্ষ বরাবর এই যে টাইমগুলো তুমি বসাবা, তোমার মতো করে তুমি টাইমগুলো বসাবা। গ্রাফের ক্ষেত্রে গ্রাফকে গ্রাফ পেপার আঁকতে হবে না, গ্রাফটা তুমি খাতায় আঁকতে পারবা। সো এই ক্ষেত্রে গ্রাফের শেপটা কেমন হবে সেটা একটু দেখো। গতিশক্তি 0 থেকে শুরু হবে, টাইম যখন 0 এটাও 0 থেকে শুরু হবে, তবে গ্রাফটা স্ট্রেট লাইন হবে না, গ্রাফটা হবে একটু এই যে এরকম, তোমরা দেখবে এরকম এমনি করে বাঁকা হয়ে উঠবে। ওকে, তোমরা তার এরকম পাবা না, তোমরা পাবা কি, তোমরা হয়তো এখানে একটা বিন্দু পাইছো, এখানে একটা বিন্দু পাইছো, এখানে একটা বিন্দু পাইছো, এখানে একটা বিন্দু পাইছো। আর তোমরা কি করবা, তোমরা কি এগুলোকে, অনেকে যে কাজটা করে এই দুইটা বিন্দুকে সে স্কেল দিয়ে কানেক্ট করে দেয়, স্কেল দিয়ে কানেক্ট করে, গ্রাফটা দেখতে খারাপ দেখা যায়, গ্রাফটা কি স্মুথ করে দিতে হয়। সো তুমি প্রথমে বিন্দুগুলো বের করার পর এদেরকে এই যে এইভাবে কানেক্ট করে দিবা, মনে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে তুমি যে বিভব শক্তিতে যাও না, এই বিভব শক্তির গ্রাফটাও এক্স্যাক্টলি এরকম, যে এখান থেকে হয়ে এইভাবে বিভব শক্তির গ্রাফটা আসবে, অর্থাৎ স্ট্রেট না, এরকম বাঁকা হয়ে একটু আসবে পাহাড়ের মতো করে। তাহলে এটা এরকম বাঁকা হয়ে উঠবে, এটা বাঁকা হয়ে আসবে, এখানে একটা বিন্দু পাইলে, এখানে একটা পাইলে, এখানে একটা পাইলে, এখানে একটা পাইলা, এই যে এগুলো সময়ের সাপেক্ষে তুমি এগুলো করবে, তাহলে পেয়ে যাবা। তো তোমাকে এটাই বলছে, গ্রাফগুলো ড্র করতে বলছে। এবার তুমি এখান থেকে গ্রাফগুলো আবার বিশ্লেষণ করতে বলছো। বিশ্লেষণ ক্ষেত্রে তুমি কি বলবা, সময়ের সাথে সাথে বস্তু যতই ভূমির দিকে গমন করে, যেহেতু আমাদের বস্তুটা ভূমির দিকে গমন করতেছে, সময়ের সাথে সাথে বস্তু যতই ভূমির দিকে গমন করতেছে, বস্তুটির গতিশক্তির মান তত বৃদ্ধি পাচ্ছে। আর সময়ের সাথে সাথে বস্তু যতই ভূমির দিকে গমন করতেছে, বস্তুটির বিভব শক্তির মান তত হ্রাস পাচ্ছে। ওকে, এবার আসো, এটা গেল আমাদের হচ্ছে 3 নাম্বার প্রশ্ন শেষ। এখন হচ্ছে 4 নাম্বার আমি কি করব, দেখো 3 নাম্বারটা সুন্দর করে লিখবা, এটা 4 মার্কস। 4 নাম্বার বলো লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান। বিভব শক্তি ও গতিশক্তি সমান কোন উচ্চতায় সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে গতিশক্তি বিভব শক্তি সমান কোথায়, এই যে এটা ঠিক না, গতিশক্তি ও বিভব শক্তি কোন উচ্চতায় সমান, তাহলে এই যে এটা 14.7। এখন এটা তুমি ম্যাথ করেও করতে পারো, কিন্তু তোমাকে বলছে লেখচিত্র থেকে, যেহেতু লেখচিত্র থেকে এবার তোমাকে আবার 4 নাম্বার করতে গেলে আবার লেখচিত্র আঁকতে হবে। তবে 4 নাম্বারে তুমি লেখচিত্র 2টা আঁকতে পারবে না, তোমাকে লেখচিত্র একটাই আঁকতে হবে। একটা লেখচিত্র তুমি কি পাবা দেখো, 4 নাম্বারে তুমি যে একটা লেখচিত্র আঁকবা, সে একটা লেখচিত্র তুমি এই বরাবর রাখবা শক্তি, নট গতিশক্তি, নট বিভব শক্তি, জাস্ট এমনি শক্তি, মোট শক্তিও না, এটা হচ্ছে জাস্ট শক্তি। আর এদিকে হচ্ছে আমাদের সময়। এবার তুমি একটা গ্রাফ পাবা হচ্ছে দেখতে এরকম, এতটুকু পাইলা,
দেখো গ্রাফটা কিন্তু আর বৃদ্ধি করবে না, যতটুকু আছে একটুকুই রাখবা, লাস্ট পয়েন্ট যেটা সেখানেই শেষ, আর বর্ধিত করা যাবে না। এটা হচ্ছে আমাদের গতিশক্তির গ্রাফ। আর এখান থেকে আরেকটা গ্রাফ পাবো, এই যে দেখতে এরকম, এটা হচ্ছে আমাদের, এটা এখানেই শেষ, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির গ্রাফ। এবার দেখো এই দুইটা একটা সার্টেইন পয়েন্টে মিলিত হয়ে গেছে না, মিলিত হয়ে গেছে না, মিলিত হয়েছে। সাধারণত আমরা উপরের দিকে কী রাখতেছি, শক্তি। যেমন তুমি যদি এই পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্ট চিন্তা করলে এই গ্রাফের জন্য শক্তির মান এতটুকু, এই গ্রাফের জন্য শক্তির মান এতটুকু। তুমি এই পয়েন্ট চিন্তা করলে এই যে স্ট্রেট আঁকো, এইটার জন্য শক্তির মান এতটুকু, এটার জন্য শক্তির মান এতটুকু। তাহলে এই সময়ে বিভব শক্তি বেশি, গতিশক্তি কম, এই সময়ে বিভব শক্তি বেশি, গতিশক্তি কম, এরকম আরও অনেকগুলো করা যায়। কিন্তু এটি এমন একটা পয়েন্ট মাঝখানে পাইলাম, যে পয়েন্টে আমি যদি বলি গতিশক্তি কতটুকু, জাস্ট এক্স্যাক্টলি এতটুকু গতিশক্তি। আমি যদি বলি বিভব শক্তি কতটুকু, এক্স্যাক্টলি এতটুকু বিভব শক্তি। সো তোমরা একে দিবা, এটাই গতিশক্তি, এটাই বিভব শক্তি। তাহলে সেই টাইমটা, এই টাইমটা অবভিয়াসলি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কত, 2.02। এখন এই 2.02 সময়ে সে কত উচ্চতায় ছিল সেটা তোমরা খুব ভালো করেই জানো, সেটা তোমরা 3 নং হতে পাবা। গ্রাফ থেকে বলছে না, গ্রাফ কত নম্বর আঁকছো, 3 নম্বর আঁকছো। তাহলে 3 নং হতে পাই t = 2.02 সেকেন্ড সময়ে সে ভূমি থেকে কত উচ্চতায় ছিল, এই সময়ে সে ভূমি থেকে ছিল হচ্ছে, ভূমি থেকে উচ্চতা সমান কত, 20 মিটার। এবার তাহলে বলা হলো লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও। তাহলে প্রথমে লিখবা লেখচিত্র থেকে আমরা পাই, এই লেখচিত্র থেকে আমরা পাই বস্তুটির ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি পরস্পর সমান। এবার তোমাকে বললো এবং সেটা মোট উচ্চতার কত অংশ, কেটা এই যে 20, মোট উচ্চতার কত অংশ। তাহলে আমরা লিখব মোট উচ্চতা সমান হচ্ছে 40 মিটার। মোট উচ্চতা কত, 40 মিটার। এবার হচ্ছে তোমার ভূমি থেকে উচ্চতা 20 মিটার, সুতরাং আমরা বলতে পারি মোট উচ্চতা, আমরা এভাবে বলতে পারি যে ভূমি থেকে উচ্চতা, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভূমি থেকে উচ্চতা প্লাস মোট উচ্চতা, ভূমি থেকে উচ্চতা ডিভাইডেড বাই মোট উচ্চতা সমান হচ্ছে কত, ভূমি থেকে উচ্চতা কত, ভূমি থেকে উচ্চতা হচ্ছে 20 মিটার, মোট উচ্চতা কত, 40 মিটার। কাটাকাটি করলে কত হয়, 1/2। তোমাকে জিজ্ঞেস করছে কি, ভূমি থেকে উচ্চতা এই যে, এবং সেটা মানে কি, ওই ভূমি থেকে এটার উচ্চতা, মোট উচ্চতার কত অংশ। তাহলে তুমি তো এখান থেকে পাইছো ভূমি থেকে উচ্চতা ডিভাইড বাই মোট উচ্চতা সমান কত, 1/2। তাহলে আমি এটা একটু মুছে ফেলতেছি, আমি গ্রাফটা মুছে ফেলতেছি, ওই নিচের লাইনটা আমি উপরে আবার লিখি। তাহলে আমি পাইছি কি, আমি পাইছি হচ্ছে ভূমি থেকে উচ্চতা, তোমরা এটা পাশে না লিখে, হাফটা পাশে না লিখে পরের লাইনে লিখবা, ভূমি থেকে উচ্চতা ডিভাইডেড বাই মোট উচ্চতা সমান হচ্ছে হাফ। হ্যাঁ, এবার ভূমি থেকে উচ্চতা না লিখে এভাবে লিখতে পারো, ভূমি থেকে সমান গতিশক্তি ও বিভব শক্তি সম্পন্ন উচ্চতা, এভাবে লিখতে পারো, কারণ ওই উচ্চতা মানে হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি। তাহলে এভাবে লিখতে পারো, ভূমি থেকে, আমি লিখতেছি না তোমরা লিখিও, ভূমি থেকে সমান গতিশক্তি ও বিভব শক্তি সম্পন্ন বিন্দুর উচ্চতা। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ভূমি থেকে সমান গতিশক্তি ও বিভব শক্তি সম্পন্ন বস্তুর উচ্চতা, বিন্দুর উচ্চতা সমান হাফ ইন্টু মোট উচ্চতা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, তা মোট উচ্চতার কত, অর্ধেক। তাহলে এখান থেকে এরপর নিচে লিখবো যা মোট উচ্চতার অর্ধেক। এই তোমাকে এটাই বের করতে বলছো, মোট উচ্চতার কত অংশ, মোট উচ্চতার অর্ধেক। আর ম্যাথগুলোতে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে অনেক সময় উত্তর লেখো না, উত্তরটা লিখে ফেলবা। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে দিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।